নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় না দুর্নীতি আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। গতকালকে 21শে জুলাইতে আপনারা দেখেছেন তৃণমূলের 2026-এর শেষবার শহীদ দিবস, নির্বাচনের আগে শেষবার শহীদ দিবস পালন হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন। বিশেষ করে প্রায়োরিটি, আমরা অন্য অনুষ্ঠানে বলেছিলাম, বাঙালি আবেগকে কিন্তু তিনি প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তার সঙ্গে আরও অনেক কিছু তিনি বলেছেন, কিন্তু তার মধ্যে থেকেও তিনি একটি স্টেটমেন্ট করেছেন। শুধু কালকে নয়, অর্থাৎ গতকাল নয়, আগেও তিনি কিন্তু একটি লাইন বলেছিলেন। কি বলুন তো? জগাই, মধাই আর গদাই এক হয়েছে। কাল বলেছেন রাম, বাম, শ্যাম তিনটে একসাথে হয়েছে। তাহলে সেই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন না মহাজোট চাই, মহাজোটের ডাক দিয়েছিলেন, আর মুখ্যমন্ত্রী বলছেন রাম, শ্যাম, বাম এক হয়েছে। তার মানে আমরা আমাদের আজকের পর্বে এটা দিয়ে শুরু করছি এবং এর সঙ্গেও কিন্তু অনেক বিস্ফোরক তথ্য এবং বিস্ফোরক আলোচনা আপনারা আজকের পর্বে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো আমাদের আজকের পর্বে অতিথি। আমার বাঁদিকে বসে আছেন আপনাদের খুব পরিচিত বাম নেতা সৈকত গিরি। সৈকত, তোমায় ট্রাইব টিভি বাংলা স্টুডিওয়ে তুমি প্রথমবার এসেছো, তোমাকে স্বাগত এবং নীতি নির্ণয় আর দুর্নীতি অনুষ্ঠানে তোমায় স্বাগত। মুখ্যমন্ত্রী একদম ডাইরেক্টলি বলছেন, তো প্রথমে বললেন গদাই মাধাই, যেটা তিনি বলে থাকেন, আর কাল বললেন রাম, বাম, শ্যাম। বলো। দেখুন, রাজনীতির যদি কোনো একটা সাবজেক্ট থাকে না, সেই সাবজেক্টে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আপনি কোনোভাবেই মেলাতে পারবেন না। গোটা রাজ্যের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন যেটা প্রয়োজন, একজন সুযোগ সন্ধানী, একজন মানে অপরচুনিস্ট পলিটিশিয়ানের যা যা কোয়ালিটি থাকার দরকার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। দেখুন, উনি হিন্দু এলাকায় গিয়ে কট্টর হিন্দু সাজতে পারেন, বিজেপি আমার ন্যাচারাল অ্যালাই এ কথা বলতে পেরেছেন সেই দলের নেত্রী, বিজেপির সঙ্গে ঘর করতে পেরেছেন, গোধরাকাণ্ডের পর নরেন্দ্র মোদীকে ফুলের বোকে পাঠাতে পেরেছেন। আবার মুসলিমদের কাছে গিয়ে মুসলিম দরদি হয়ে ঈদের রেড রোডের নামাজে 100 বার ইনশাআল্লাহ বলে পেছনের দিকে তাকিয়ে 200 বার ভেবেছেন আমার ভোট কতটা বাড়লো। আবার উনি সেই দলনেত্রী বা একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রকাশ্যে বলতে পারেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে কারা রাম, ব্যাম, শ্যামকে এক জায়গায় মিলিয়ে ফেলছে। যে তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরে পূর্ণেন্দুবাবু রয়েছে, দোলা সেন রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতন নেতারা রয়েছে, যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বিজেপি থেকে ফিরে আসা 1 ডজন নেতা, গতকালকে আপনার 21শে জুলাইয়ের মঞ্চে তারা বসেছিলেন, যে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্র্যাকটিক্যালি কংগ্রেসের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের মধ্যে বসে রয়েছে, তারা আজকে বামেদেরকে নাকি অভিযোগ করছে যে রামের সঙ্গে হাত মেলানোর কথা। আচ্ছা, রাজনীতির ডিকশনারিতে কেউ কোনোদিন এ কথা গোটা পৃথিবীর ইতিহাসে কেউ কোথাও কোনোদিন দেখেছে যে বামপন্থীরা কোনোদিন ডানপন্থী কোনো ফোর্সের সঙ্গে হাত মিলিয়েছে? একটা কথা ঠিক, একটা জোট তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এই যে দিদি মোদির সেটিংয়ের রাজনীতি, সেটা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে দিদির মাথায় মোদির হাত, তাই কেউ খাচ্ছে না জেলের ভাত। এই রাজ্যে চুরি, দুর্নীতি, লুটের বিরুদ্ধে যে বিজেপি, আগে রাম পরে বাম, কিংবা দড়ি বেঁধে ঢোকাবো, কিংবা সমস্ত তৃণমূলকে জেলের ভাত খাবো, এই যে এতগুলো কথা প্রতিশ্রুতি, এইসব দিয়ে তৃণমূল বিরোধী ভোটকে একটা বড় অংশের ভোট দখল করেছিল। দিনের পর দিন যত সময় যাচ্ছে তত বাংলার মানুষ বুঝতে পারছে এই বিজেপিটাকে দিয়ে তৃণমূলকে তাড়ানো যাবে না, আবার এই তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। না, এখানে সৈকত আমার প্রশ্ন, তুমি যেভাবে বললে, তা তোমাদের রোলটা কি হবে? আমাদের রোল হচ্ছে মহাজোট তৈরি করা, মানুষের মহাজোট তৈরি করা। তাহলে মহাজোট বলতে কারা কারা থাকবে সেই মহাজোটে? গরিব, খেটে খাওয়া, মেহনতি, কৃষক, শ্রমজীবী মানুষ, এই রাজ্যের নির্যাতিতা, লাঞ্ছিতা মহিলা, নারী সমাজ, এই রাজ্যের লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে যাদের হাতে দুটো হাতে কাজ পাচ্ছে না, এসএসসি বন্ধ, প্রাইমারি বন্ধ, টেট বন্ধ, একটা কোনো কলকারখানা নেই, ব্যাপক আইটি সেক্টরে ছাঁটাই চলছে, সুইগি জোম্যাটোর মতন কন্ট্রাকচুয়াল কাজের মধ্যে তাদেরকে যুক্ত হতে হচ্ছে। এই যে ব্যাপক একটা ইউথ যাদের রোজগার নেই, রুজি রুটির সংকট তৈরি হচ্ছে, এই ক্রাইসিসের জায়গাগুলোকে এক জায়গায় নিয়ে এসে কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যা, বেকার যৌবনের সমস্যা, মহিলাদের প্রতিবাদের কণ্ঠস্বর একটা জায়গায় অ্যামালগামেট করে একটা মহাজোট তৈরি করা, যে মহাজোটের মধ্য দিয়ে আবার আপনাকে আমি বলবো, এখানে বিষয়টা তৃণমূল বিজেপি নয়, আমাদের কাছে ডানপন্থী রাজনীতিতে এই রাজ্যে যা যা কম্পোনেন্ট এলিমেন্ট বিজেপির মধ্যে আছে, সেই একই এলিমেন্ট তৃণমূলের মধ্যে রয়েছে।
জন বাল্লা হতে পারে, রাজীব বন্দ্যোপাধ্যায় হতে পারে, কিংবা বাবুল সুপ্রিয় হতে পারে। আপনি ভাবুন, আসানসোলে যে দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ইমাম রাশিদির ছেলেকে খুন করাতে তিনি প্রশ্রয় দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন, তিনি 21শে জুলাইয়ের মঞ্চে বসে। মনীশ গুপ্ত, যার বিরুদ্ধে আমরাও তো জানতে চাইছি যে 21শে জুলাই কমিশনের রিপোর্ট কেন সামনে আসছে না, তাহলে কি তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনের মধ্যে স্বরাষ্ট্র সচিব থাকা মনীশ গুপ্তের কোনো একটা যোগাযোগ ছিল? না হলে 21শে জুলাই কমিশন তৈরি করলেন। আপনার আমার ট্যাক্সের টাকায় কমিশন, সাধারণ মানুষের কাছে এতগুলো কমিশন তৈরি হয়েছে, লাখ লাখ টাকা বেতন পেয়েছেন কমিশনের সদস্যরা, সেই কমিশনগুলোর একটা রিপোর্ট সামনে আসবে না? কেন মনীশ গুপ্তকে ডাকা হবে না ওই 21শে জুলাই কমিশনে হাজিরা দেওয়ার জন্য? কেন মমতা বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবেন না? প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু হাজিরা দিয়েছিলেন। আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বিষয় নিয়ে রাজনীতি করেছেন 11-র আগে, একটার পর একটা মিথ্যাচার, একটার পর একটা লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করেছেন। কিন্তু তাপসী মালিকের ধর্ষকদের সৈকত, আমি একটু ইন্টারাপ্ট করি, তুমি বলবে, নিশ্চয়ই বলবে। তাহলে যা যা রাজনীতির কথা তুমি বললে, কিন্তু মানুষ তো তাকেই বিশ্বাস করে তাকে ক্ষমতা দিল। একদমই, আমি তো আপনাকে এই কারণেই বললাম 2011-র পর আমি মানছি 2025 অনেক পার্থক্য, অনেক পার্থক্য, আমি 25-এ পরে আসছি, কিন্তু 11 সালে তুমি যা যা প্রসঙ্গ বললে, এর পরেও, তাপসী মালিকের পরেও, নন্দীগ্রামের পরেও, সিঙ্গুরের পরেও মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিশ্বাস করেছিল। বলো, গোটা পৃথিবী জুড়ে এই পপুলিস্ট পলিটিক্স, গোটা পৃথিবী জুড়ে এই কসমেটিক্স পলিটিক্স তার দাপাদাপি বেড়েছে। যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারী গঠিত কেলেঙ্কারির অভিযোগ মূল ইস্যু হলো আমেরিকার নির্বাচনে, যেখানে ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলছেন যে হ্যাঁ আমি নারী গঠিত কেলেঙ্কারির সঙ্গে অভিযুক্ত, সেই ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জিতছে। আপনি যদি আমেরিকার রেজাল্ট দেখেন, বা আপনি যদি ইংল্যান্ডের রেজাল্ট দেখেন, বা যদি ফ্রান্সের রেজাল্ট দেখেন, সেখানে দেখবেন ব্যাপক পরিমাণে ডানপন্থী রাজনীতির রমরমাতে কর্পোরেট পুঁজিবাদের ঢালাও বিনিয়োগ হচ্ছে। ট্রাম্পের পেছনে যেমন ইলন মাস্কের একটা ব্যাপক অর্থ রয়েছে, তেমনি এই রাজ্যে ভুলে গেলে চলবে না 2011-র আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতি করতেন, কখনো পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলায় বিদেশি শক্তির যোগাযোগ সামনে এসছে, কখনো কুপন কেলেঙ্কারির অভিযোগ সামনে এসছে, কখনো ডেলোর পাহাড়ে মিটিংয়ের কথা সামনে এসছে। আমরা তো এটাও শুনেছি যে আচ্ছা আপনি বলুন তো, পৃথিবীর কোন দেশের মধ্যে কোন একটা প্রান্তিক একটা রাজ্যের ক্ষমতায় বামপন্থীরা পরাজিত হয়েছে, তারপর আমেরিকার মতন একটা দেশের হিলারি ক্লিন্টন দৌড়ে এলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে? কি এমন ইন্টারেস্ট? আসলে ইন্টারেস্টগুলো তৈরি হয়েছে একটু একটু করে, যেখানে ব্যাপক পরিমাণে কর্পোরেট হাউস, পুঁজিবাদী ব্যবস্থা, তারা চায় যে 34 বছরে একটা বামপন্থী শাসন তার অবসান ঘটুক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাহায্য পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাডভান্টেজ তো ওনার মধ্যে রয়েছে, উনি যেমন ছত্রধর মাহাতোকেও বন্ধু বানাতে পারেন, উনি যেমন কিষেনজিকেও বন্ধু বানাতে পারেন। কট্টর বামপন্থী রাজনীতির মাওবাদীরা তার পাশে দাঁড়িয়ে রয়েছে আরএসএস এর পাশে রয়েছে কংগ্রেস। মানে আপনি মেলাতে পারেন কোনো ডিকশনারিতে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য। এই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, ফেলিওর হয়েছি। আজ গতকালকের 21শে জুলাইয়ের মঞ্চে কি স্লোগান ছিল যে আমরা 26-এর পর বিজেপিকে জয় বাংলা বলাবো। আমরা বলছি বিজেপিকে জয় বাংলা বলানোটা পলিটিক্যাল লড়াই নয়, এই রাজ্য থেকে সাম্প্রদায়িক সাম্রাজ্যবাদী শক্তিকে পুরোপুরি দূর করাটা আমাদের মূল লড়াই, বামপন্থীদের লড়াই। আমরা তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ুন, আমরা থাকবো সঙ্গে। গোটা দেশে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে। আপনি দেখবেন আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ছুদমার্ক দেখিয়ে আমরা পালিয়ে যাইনি। বিজেপির বিরুদ্ধে তো মহাজোট তৈরি হয়েছে গোটা দেশে। ইন্ডিয়া জোটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি মিটিংয়ে, তারপরেও তার জন্য ফাঁকা চেয়ার থেকেছে। তার মানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থীরা কোনো রকম কম্প্রোমাইজ করতে চায় না। আমাদের কোনো ছুদমার্ক নেই তৃণমূল সম্পর্কে। কিন্তু এই রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের জমানায় আরএসএসের স্কুল বাড়ছে, তৃণমূল কংগ্রেসের জমানায় মোহন ভাগবত 3 দিন মিটিং করে যেতে পারে, একটা ইনসাফ সভা হয় না, একটা অভয় মঞ্চের র্যালি হয় না, 26,000 চাকরিহারাদের মিছিল হয় না, কৃষক আত্মহত্যাকে বলে দেন কিনা পারিবারিক গণ্ডগোল, মহিলা নির্যাতিতা হলে রেড চার্ট চলে আসে, মহিলাদের নির্যাতনের ঘটনার প্রতিবাদ হলে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান নিয়ে মিছিল করতে দেওয়া হয় না। তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা প্রকাশ্যে দাঁড়িয়ে হুমকি দেয় যে উই ওয়ান্ট জাস্টিস, লিখলে বাড়িতে ঢুকলে মা বোনেদের রেপ করে দেবো। আচ্ছা আমাদের কথা বাদ দিন, বামপন্থীদের কথা ছেড়ে দিন। তৃণমূলের মধ্যে থাকা 21শে জুলাইয়ের মুখ রাজন্না হালদার যে অভিযোগ করেছেন তা নিয়ে কোনো কথা বললেন মাননীয়া? মনোজিৎ মণ্ডল ম্যাঙ্গো এই যে সিন্ডিকেট, তার বিরুদ্ধে গতকাল কোনো কথা বলেছেন? আমি তো ম্যাঙ্গো বলেই জানি, মানে মনোজিৎ ম্যাঙ্গো মডেল, সেই মডেলের যে বিভিন্ন সব আপনার হাওড়া নরসিংহ দত্ত কলেজ কিংবা সুরেন্দ্রনাথের ওই যে কানকাটা দেবুর ছেলে শিবাশিস ব্যানার্জি, আমি তো আজকে আপনার এখানে আসার মুহূর্তে দেখছিলাম তার ছেলের নাম বড় বড় করে হোর্ডিংয়ে মৌলালি জুড়ে মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শওকত, আরাবুল, জাহাঙ্গীর, এই মডেল কি পশ্চিমবাংলা থাকবে? আর এই মডেল যত বেশি থাকবে
যত বেশি যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি, এ কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, তত বেশি বিজেপি আরএসএস উল্লসিত হবে। আপনি দেখলেন না কালকের বাইনারিটা 21শে জুলাই কলকাতায় হচ্ছে, এই 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেকেন্ড ম্যান হিসেবে যিনি বক্তব্য রাখতেন তিনি কালকে উত্তরকন্যা করলেন। কি বিষয়? রাজনীতিতে চুরি দুর্নীতি লুটটা বিষয় নয়, মানে বাঙালি অস্মিতাকে ব্যবহার করে চুরি দুর্নীতির থেকে নজর ঘোরাতে হবে। এইটা পশ্চিমবাংলাতে বেশি দিন চলতে পারে না। আগামী দিনে মানুষের মহাজোটই পারে এই তৃণমূল বিজেপির যে গোপন আতাত, অশুভ শক্তির আতাত, এইটাকে দূর করতে পারে। সৈকত, এখানে আমার একদম একদম ডাইরেক্ট তোমাকে আমি জিজ্ঞেস করব, কালকেও গতকাল যখন মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন তখন মুখ্যমন্ত্রী বলছেন এই যে চাকরির দুর্নীতি তোমরাই শুরু করেছিলে এবং তারপর বিজেপি সেটাকে আস্তে আস্তে সামনে নিয়ে যাচ্ছে, মানে লিড করছে বলা যায়। এ তো তোমরাই শুরু করো। আবার দ্বিতীয় প্রশ্ন যেটা আমি তোমাকে সবথেকে গুরুত্বপূর্ণ বলবো, মহাজোট। শ্রমিক ভট্টাচার্য বলেছেন মহাজোটের কথা, আমি পর্বের শুরুতেই বলেছি। তাহলে যদি তৃণমূল বিরোধী সব ভোট এক জায়গায় না পড়ে, তুমি বলছো মানুষের মহাজোট, তো এই ক্লাসিফিকেশনটা কিন্তু খুব ডেলিকেট। দেখুন, বিজেপি শ্রমিক ভট্টাচার্য যে কথা বলছেন এটা মিথ্যাচার করছেন। আসলে এই বিজেপি, এই আরএসএস শুভেন্দু অধিকারীর কথাতে গত 2-2.5 বছর ধরে এই কথাও বলেছেন বিধানসভার ওয়েলে দাঁড়িয়ে যে মুসলমান বিধায়কদের বাইরে ছুঁড়ে ফেলে দেবো। একজন সংবিধানে শপথ নেওয়া বিরোধী দলনেতা যখন এই কথা বলেছেন তখন বিজেপির কোনো নেতা প্রতিবাদ করেননি। এখন শ্রমিকবাবুদের ধর্মনিরপেক্ষতার কথা ভুলিয়ে আওড়াতে হচ্ছে। বিজেপি আর ধর্মনিরপেক্ষতা সোনার পাথর বাটি। বিজেপি আর এই রাজ্যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে তাদের রাজনীতি সোনার পাথর বাটি, এটা মানে কল্পনার বাইরে। বিজেপি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমতা দখল করবার ক্ষেত্রে কিন্তু মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন। আপনি যদি দেখেন, বিজেপি একথা মুখে বলছে আর উল্টো দিকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে। বিজেপি একথা মুখে বলছে যে আমরা সবাইকে এক জায়গায় এনে তৃণমূলকে হারাতে চাই। আসলে বিজেপি জানে তাদের পায়ের তলায় মাটিটা চলে যাচ্ছে, তার জন্য শূন্য হয়ে যাওয়া বামেদের ভোটারদের টানতে হবে। আমরা বলছি আপনার লড়াই তো তৃণমূলের বিরুদ্ধে, তাহলে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের এত সারদা নারদা, রোজভ্যালি, চাকরি দুর্নীতি, আরজিকর, সব ক্ষেত্রে কেন বিজেপির ইডি সিবিআই পরীক্ষা? আমরা তো বিজেপি বলা ভুল, সংবিধানের মধ্যে থাকা, কিন্তু পিএমওর আন্ডারে থাকা, কেন ইডি সিবিআই একটা তদন্ত শেষ অবধি নিয়ে যেতে পারছে না? আর রইল বাকি দুর্নীতির প্রশ্ন। দেখুন, আমি আপনাকে বলি, একের পর এক পলিটিক্যাল মার্ডারের অভিযোগ যেমন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বামেদের বিরুদ্ধে, কী সব বলেছেন নরকঙ্কালদের সরকার, ঠিক একইভাবে দুর্নীতির কথা আজকে যারা বলছেন, আমি বলছি আপনি 11 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যতগুলো ভাষণ রয়েছে, বা পার্থ চট্টোপাধ্যায় বা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কিংবা তৎকালীন কংগ্রেসের নেতা এডি গনি খান চৌধুরী, সোমেন মিত্র, এদের প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখার্জি, আমি বলছি প্রত্যেকের একটা কোনো ভাষণ খুঁজে বের করুন যেখানে এরা অভিযোগ করছে যে এসএসসি প্রাইমারিতে বাম আমলে দুর্নীতি হচ্ছে। আপনি এক কোথাও খুঁজে পাবেন না। এমনকি আমি আপনাকে বলছি, ত্রিপুরায় আমরা সরকার চালিয়েছি। ত্রিপুরাতে দীর্ঘদিন সরকার চালানোর পর আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন মানিক সরকার, এখানে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, গতকাল প্রয়াত হয়েছেন কেরালায় ভিএস অচ্যুতানন্দন। এই 3 মুখ্যমন্ত্রীর জীবনযাপন এবং তাদের বিরুদ্ধে তাদের যে সাদা পোশাক আশাকে একটা দুর্নীতির কালির দাগ বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, কেউ কোনোদিন আনতে পারেনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছেন কারণ তৃণমূলটা এখন অর্ধেক বিজেপিতে ভরে গেছে। সিপিএম বিরোধিতা, বামেদের বিরোধিতা, কোড আনকোড এই বামেদের জুজুকে দেখিয়েই ওনাকে 21শে জুলাইয়ের মাঠ ভরাতে হবে। সব সময় তো আর ওই বাংলা প্রেম, বাঙালি প্রেম দেখাতে গিয়ে জমায়েত মহাশূন্য বলছেন তো তুমি, মহাশূন্য হয়ে যাবে, লজ্জা নেই, ঘেন্না নেই, কিচ্ছু বলছে। শূন্যটা ভারী কঠিন শব্দ এবং ভারী, আমি বলছি আপনাকে খুব ভারী শব্দ। শূন্য শব্দের মধ্যে না অনেক কিছু লুকিয়ে থাকে। ধরুন, শূন্য ছাড়া 1, 2, 3, 4 হয় না। আবার শূন্যকে এতটাই ভয় পায় বিজেপি থেকে তৃণমূল, তারা সবাই শূন্যের ভোটারদের দিকে আক্রমণ করে। আবার আমরা তো শূন্য প্র্যাকটিক্যালি কোড আমরা বাম রাজনীতি করি, লাল আমাদের রং। লালকে কেন এত ভয়? কারণ চোর গুন্ডা বদমাইশরা, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন লাল আলোটা জ্বলে গেলে আপনি আটকে যাবেন, সামলে যাবেন। চোর গুন্ডা পালিয়ে যাচ্ছে, পুলিশের লাল বাতির গাড়িটা যখন যাবে তখন চোর গুন্ডা লুকিয়ে যাবে। এই যে গোটা রাজ্য জুড়ে সবুজ গেরুয়া এইসব আছে না, এইসব যারা চোর গুন্ডা বদমাইশ, তারা সব তো এখন জোড়া ফুলের পতাকা নিয়ে নিয়েছে। কেউ আবার বিজেপির পতাকা নিয়ে নিয়েছে। শঙ্কুদেব পণ্ডা থেকে শুভেন্দু অধিকারী জেলে যাওয়ার ভয়ে গেরুয়া বসন করেছে, আর জোড়া ফুলের পতাকা পরে এই রাজ্যে চোর গুন্ডা বদমাইশরা মনে করছে দিদি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এরা আমাদের সরকার, প্রিয় সরকার, এরা আমাদের বাঁচিয়ে দেবে। লাল এলে এইটা চলবে না। এই চুরি দুর্নীতির সিন্ডিকেট, নারী নির্যাতনের সরকার, এইসব চলবে না। তার ফলে লালকে এত আক্রমণ। লাল, দেখুন, লালকে মুছে দেওয়ার স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, কিন্তু লাল আজও আছে। যেখানে 21শে জুলাই করেন
সেখানে 50% জমায়েত রাস্তার দুই দিকে ওই বাংলা মদের বোতল কালেকশন করতে ব্যস্ত থাকে, মদ মাংসের ঢালাও ফিস্ট করতে ব্যস্ত থাকে, চিকনি চামেলি গানে নাচতে নাচতে শহীদ দিবস করতে ভালোবাসে। কিন্তু বামেদের ওখানেই একটা সমাবেশ হয়েছিল, ইনসাফ সভা, আনিস খুনের বিচার চাই। সেখানে দাঁড়িয়ে যে জমায়েত আমাদের ছিল, যে ডেডিকেশন ছিল বা কমরেডদের যে স্লোগান ছিল, তার মধ্যে রাজনীতি ছিল। গতকালকে কি রাজনীতি ছিল আপনি বলুন? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আগে ফিরহাদ হাকিম বক্তব্য রাখলেন, আমার রাজ্যের বাংলার পরিচয়, গর্ব, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ। এত বড় একজন মন্ত্রী, তিনি রবীন্দ্রনাথের কবিতা ভুল বললেন, নজরুলের কবিতা ভুল বললেন, অতুল প্রসাদের কবিতা ভুল বললেন। আচ্ছা, তারপরে ভাষণ দিতে উঠছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বলছেন বাংলা ভাষার আন্দোলন করতে হবে। বাংলা ভাষা আন্দোলন কথা বলেছিলেন, কারণ মুখ্যমন্ত্রী সৈকত মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষা বললেই ডিটেনশন ক্যাম্প। একদম তো, ডিটেনশন ক্যাম্প বিজেপি যখন পরিকল্পনা করছে, ভাষা আন্দোলনের কথা তিনি বলছেন। একদম, আমি আপনাকে বলছি, আপনি একটু স্মরণ করে দেখুন, ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে নিউ টাউনে প্রথম বামফ্রন্ট ঘেরাও করতে গেছিল। নিউ টাউনে বিজেপি সরকারকে জমি কে দিয়েছিল? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনি আর্কাইভ খুললে আপনাদের চ্যানেলে খুঁজে পাবেন, আমরা নিউ টাউনে ডিটেনশন ক্যাম্পের জন্য বরাদ্দকৃত জমি, সেই জমি ঘেরাও করেছিলাম। তারপর নবান্ন থেকে প্রেস মিট করে বলা হয়েছিল যে না, আমাদের ওটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা ওই জমি ফিরিয়ে নিচ্ছি। যখন গোটা দেশে এনআরসি বিরোধী আগুন জ্বলছে, তখন পশ্চিমবাংলার মাটিতে অমিত শাহর হেলিকপ্টার কে নামিয়েছিল? কে ভুবনেশ্বরে অমিত শাহর সঙ্গে লাঞ্চ করেছিলেন? এই রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলনের মুখ আনিস খান, তার বাড়িতে মাঝরাতে পুলিশ পাঠিয়ে কে খুন করেছিলেন? বাংলা ভাষার প্রতি দরদ, ওইখানে আপনার উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভিট গ্রাম, উর্দু ভাষার শিক্ষকের বদলে বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন, তাপস রাজেশ, কে গুলি চালিয়ে খুন করেছিল? তদন্ত হয়েছে? বিচার হয়েছে আজ অব্দি? আচ্ছা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠানদের এমপি করে পাঠাবো আর বাংলা ভাষার প্রতি প্রেম দেখাবো? আসলে বিজেপিকে আটকাতে গেলে এই ছদ্ম বিজেপি বিরোধিতা দিয়ে হবে না। বিজেপিকে আটকাতে গেলে আমরা যেমন প্রথম দিন থেকে এনআরসি বিরোধিতা করি। বিজেপি কাকে বলছো তুমি? মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর দুর্গা, বিজেপি ন্যাচারাল এলাই, তিনবার ঘর করা। আপনার অফিসের পুরনো, এই তো মধ্য কলকাতার পুরনো দেওয়ালগুলো আপনি খুঁজলে দেখবেন, এখনো বহু দেওয়ালে লেখা আছে কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল বিজেপি জোট প্রার্থীকে ভোট দিন, কিংবা তৃণমূল বিজেপি লোকসভায় জোট প্রার্থীকে ভোট দিন। এই তো আপনার এখানে পুরনো দেওয়ালে এখনো হয়তো সেই দেওয়াল লেখা রয়ে গেছে। সুব্রত মুখোপাধ্যায় আর মীনা দেবী পুরোহিত একই পৌরসভা চালিয়েছেন। অশোকনগর থেকে প্রথম বিজেপিকে বিধায়ক কে দিয়েছে? এই রাজ্যে জুলুবাবুকে প্রথম এমপি কে করেছে? এই রাজ্যে তপনবাবুকে প্রথম এমপি কে করেছে? স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূল বিজেপির একটা শ্যাডো অর্গানাইজেশন, সংখ্যালঘু একটা বড় অংশের ভোটার এখানে থাকে। তার ফলে বিজেপি সরাসরি এই বাংলা দখল করতে পারবেন না। আমরা বলছি বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে সাম্প্রদায়িক রাজনীতির কোনো জায়গা কাল বলেছেন বাংলার মাটি দুর্জয় ঘাটি মুখ্যমন্ত্রী। আচ্ছা, উনি তো যা স্লোগান দেন, আর দেখুন, যে চাল চোর, যে মানে ত্রিপল চোর, যে রেশন চোর, যে গরিব মানুষের টাকা চোর, তার কাছে স্লোগান চুরি করাটা কোনো নতুন কোনো বিষয় না। আপনি পুরো মঞ্চটা যদি দেখেন, লড়াই 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 চেয়ে, আপনি বলুন তো এটা কাদের স্লোগান ছিল? জুলমি জব জব জুলুম করেগা সত্তা কি হাতিয়ারো, সে তো ভগৎ সিং এর স্লোগান। আচ্ছা, এই কলকাতা শহরে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, এই স্লোগান তো বামপন্থীদের স্লোগান। সব নকল করছেন। আমি আপনাকে বলছি, নতুন করে রাজনীতি মানে নতুন কিছু ক্রিয়েশন, সেখান থেকে একটা নতুন ভাবনা চিন্তা, সমাজের দিশা নির্দেশ করা, সেইটা চাষ হয় রাজনীতি কোথায়? ছাত্র আন্দোলনে। আজকে ছাত্র আন্দোলনের মধ্যে এই মনোজিৎ, হাতকাটা দেবুর ছেলে শিবাশিস, ওখানে অটো বাপ্পা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ওখানে আপনার এই কি বলে সৌভিক, কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ নেই। আপনার বাড়িতে আপনার মেয়ে যদি আজকে বাড়ি ফিরে বলে যে বাবা আমাকে কলেজে দুটো ইউনিয়নের দাদা খুব বাজেভাবে তাকিয়েছে, আপনি আপনার মেয়েকে এখন আর বলবার সাহস দেখাতে পারেন না যে চল কোন তৃণমূলের নেতা দেখিয়েছে আমি তাকে ধরবো, বলতেই পারবেন না আপনি বলবেন তুই বাড়িতে পড়াশোনা কর। এটাই তো এরা চাইছে। যে বিজেপি ন্যাশনাল এডুকেশন পলিসি, এনআরসি, এগ্রিকালচার বিল, লেবার কোড বিল, এইগুলো পাস করিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, সেই বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তৃণমূল চলছে। একের পর এই রাজ্যে 8,000 স্কুল বন্ধ, এই রাজ্যে স্কুলে শিক্ষার কোনো পরিবেশ নেই, যোগ্য শিক্ষকের অভাব, পরিকাঠামোগত কোনো উন্নয়ন নেই, মেলা খেলা উৎসবের মধ্যে একটা সরকার চলছে। আর ওখানে দিল্লিতে বসে বিজেপির সরকার একের পর এক বাইরের সংস্থাগুলোকে এডুকেশন সেক্টরে বিনিয়োগ করবার সুযোগ করে দিচ্ছে।
টাকা যার ডিগ্রি তার, ফেলো করি মাখো তেল, এই যে একটা শিক্ষানীতি চলছে গোটা দেশে, এতে যাদের বাড়ির পয়সা আছে তাদের ছেলে মেয়ে বিদেশে পড়বে, তারা আম্বানি ইউনিভার্সিটি, আদানি ইউনিভার্সিটি, বাইজুস এদের কাছে পড়াশোনা করতে পারবে। কিন্তু পুরুলিয়ার গ্রামের প্রান্তিক সাঁওতাল বাড়ির ছেলে মেয়ে, তার গ্যারান্টি, তার দায়িত্ব সরকার কেন নেবে না শিক্ষা? আজকে আপনি জানেন না, আপনি আজকে সকালবেলা যে ওষুধটা খেয়ে এসছেন সেটা জাল কিনা। এই জাল ওষুধের ব্যবসা গোটা দেশ জুড়ে চলছে। একের পর এক ওষুধ বানানো সংস্থা, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা নাকি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপিকে ব্যাপক টাকা দিয়েছে। আজকে তারা এই রাজ্যে তৃণমূলের ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে। আমরা তো গর্ব করে বলতে পারি, আমাদের তো ভয় হবেই। যারা চোর গুন্ডা কর্পোরেট হাউসের টাকায় নির্বাচন লড়ে, প্রশান্ত কিশোরকে 500 কোটি টাকা দেয়, যারা প্রশান্ত কিশোরের বিজ্ঞাপনী ক্যাম্পেনের মধ্য দিয়ে সরকারে আসে, তারা এই রাজ্যে তো ভয় পাবে আমাদের, কারণ আমরা ইলেকট্রাল বন্ডে একটা টাকা নিই। আমরা এই রাজ্যে কলকারখানা করতে চেয়েছিলাম, আমরা বুক বাজিয়ে বলতে পারি 34 বছর সরকার চালিয়েছি। আমরা এই রাজ্যে হলদিয়া করেছি, বক্রেশ্বর করেছি, নিউটাউন করেছি, ইনফোসিস করেছি, সেক্টর 5 করেছি। বেশ বেশ সৈকত, এই রোহিঙ্গাদের নিয়ে কিন্তু, ভোটার লিস্ট নিয়ে কিন্তু এখন জোর তরজা চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তোমাদের স্ট্যান্ড কি? আমাদের স্ট্যান্ড একদম পরিষ্কার। এই জনগণনার নামে, ভোটার লিস্ট সংশোধনের নামে বিজেপি একটা বড় ষড়যন্ত্র করেছে। মহারাষ্ট্রে যে অভিযোগ সামনে এসছে, তৃণমূলকে সাপোর্ট করছে সেক্ষেত্রে, তাই তো? কাকে? মুখ্যমন্ত্রী যা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কবে বলেছেন? আমরা কবে? এই যে ভোটার লিস্টের কথা প্রথম বলেছেন রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের বৈঠকের পর। সেই ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল ছিল না। বেশ, আমরা প্রথম দিন থেকে, আবার আপনাকে আমি বলি, বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক বিরোধিতার প্রশ্নে, যবে থেকে বিজেপি তার গডফাদার আরএসএস তাদের প্রতিষ্ঠা হয়েছে, কমিউনিস্ট পার্টির জন্মসাল একই সময়, ধারাবাহিকভাবে আমরা বিজেপি বিরোধিতায় অটুট অনড়। বেশ, তৃণমূল কংগ্রেস কখন কোন ভূমিকা পালন করবে সেটা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী জানেন, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড থার্ড কোনো নেতারা জানেন না। আমরা বলছি প্রভুর নির্দেশ, আরএসএস এর নির্দেশে তৃণমূল বিজেপি অ্যাক্ট করছে। আমরা ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ, যারা যারা বিজেপির বিরুদ্ধে শেষ অবধি থাকতে চান তারা আমাদের সঙ্গে আসবেন। ইন্ডিয়া জোটে তো তৃণমূল আছে একদম। আমরা তো বলছি তৃণমূল ইন্ডিয়া জোটে যদি থাকতে চায় শেষ অবধি, আমাদের কোনো ছুঁতমার্ক নেই, আমরা কাউকে সরিয়ে দিতে চাই না। আমরা জানি যে চোরেদের কখনো কখনো বিরোধিতা করতে গেলে ডাকাতদের সঙ্গে কম্প্রোমাইজ করাটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে, তার থেকে বরং আগে ডাকাত তাড়াও, তারপর চোরকে তাড়াও। আর এই রাজ্যে এক্ষেত্রে কি হবে? চোর টাকা দুটোকেই তাড়াতে হবে। চোর তো ডাকাত হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারী চোর ছিল, এখন ডাকাত হয়েছে। আবার ডাকাত যখন আপগ্রেড হয়েছে, বলছে আপগ্রেড হচ্ছে। আচ্ছা আপনি বলুন, গোটা দেশ জুড়ে একটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি খুঁজে পাবেন না, ইডি সিবিআই তাদেরকে ধরেছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যিনি বিজেপির সঙ্গে আছে। কেন? বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বারবার অভিযোগ। আচ্ছা, দুর্নীতি করাপশন একটা সিস্টেমেটিক পার্ট। শাসক দলের নেতারা চুরি করছে না, বিরোধী দলের নেতারা চুরি করছে, এটাকে বিশ্বাস করবে? আচ্ছা, বিজেপির কর্ণাটকের মন্ত্রী তার মেয়ের বিয়েতে 350 কোটি টাকা খরচ করলো, ইডি ইনকাম ট্যাক্স তার ঠিকানা খুঁজে পেল না। আচ্ছা, হেমন্ত সোরেন তাকে জেলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো, অরবিন্দ কেজরিওয়াল তাকে জেলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ইডি সিবিআই ডেকে পাঠায় না? আমরা বলছি এই যে ভোটার লিস্ট সংশোধনের নামে যখন দেখলো ইডি সিবিআই ফেল করে যাচ্ছে, যখন দেখছে যে ব্যাপক পরিমাণে সেনাবাহিনীকে ব্যবহার করে ব্র্যান্ডিং করা ফেল করে যাচ্ছে, যখন দেখছে 15 লক্ষ টাকা দিতে ব্যর্থ, যখন দেখছে 2 কোটি টাকা বছরে 2 কোটি বছরে চাকরি দিতে পারছে না, যখন দেখছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না, তখন এই ইলেকশন কমিশনকে নামিয়ে দেওয়া হয়েছে। এই ইলেকশন কমিশনের মধ্য দিয়ে ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে যে বড় বৃহৎ ষড়যন্ত্র বিজেপি করছে, তাকে আমাদের সবাইকে মিলে আটকাতে হবে, না হলে কিন্তু আপনি আমরা কেউ ভালো থাকবো না। সৈকত, শেষের দিকে দুটো প্রশ্ন করব, সংক্ষেপে উত্তর দেবে। প্রথম, তাহলে কি 2026-এ কংগ্রেসের সঙ্গে তোমাদের জোট হবে? আমরা দেখুন, আমি প্রথম প্রশ্ন সেটা তুমি একবারে করে নি। দ্বিতীয় প্রশ্ন, যেদিকে একদিকে হিন্দুত্ব, হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকে চাই, নিজে তুমি বললে একটু আগে, এবং তার পাল্টা এই যে বাঙালি আবেগকে শান দিচ্ছেন, তাহলে হিন্দুত্ব বাঙালি আবেগ, তোমাদের ন্যারেটিভ কি হবে? দেখুন, আমি দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করি। আমাদের ন্যারেটিভ খুব ক্লিয়ার, আমরা পরিষ্কারভাবে বলছি হিন্দু মুসলমান ভাই ভাই এই বাংলাকে বাঁচাতে চাই। তৃণমূল বিজেপি দুর্নীতির চোরে চোরে মাস্তুতো ভাই এই বাংলাকে বাঁচাতে চাই, এটা আমাদের পলিটিক্যাল ন্যারেটিভ। এই তৃণমূল বিজেপির চুরি দুর্নীতি লুট এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে এক জায়গায় আনতে চাই। এবার দেখুন, রাজনীতিতে কখন কী হবে সে তো বলা সম্ভব নয়। কংগ্রেস কি ভূমিকা পালন করবে, তাদের হাইকমান্ড কী ভাবনা চিন্তা করবে, কিংবা আইএসএফ কী ভূমিকা পালন করবে, বা ছোট ছোট যে রাজনৈতিক শক্তি এসইউসিআই বলুন, লিবারেশন বলুন, এরা কী ভূমিকা পালন করবে তার উপর নির্ভর করবে। কিন্তু আমরা আমাদের দরজা, আমাদের হৃদয়, আমাদের রাজনৈতিক লাইন সেটাকে উদার করে রাখতে চাই। আমরা চাই
আপনার মতন যারা সাংবাদিকরা রয়েছেন, যারা দর্শকরা, ট্রাইব টিভির দর্শক রয়েছেন, যারা এই তৃণমূল বিজেপি দিদি মোদির কাজকর্মে বিরক্ত, যারা তৃণমূলের মধ্যে থেকে লাঞ্ছিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, যারা বিজেপির মধ্যে থেকে প্রাণ খুলে রাজনীতি করতে পারছেন না, বুঝতে পারছেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, রাজনীতি বাঁচাতে, সমাজ বাঁচাতে, বাংলা বাঁচাতে, দেশ বাঁচাতে আমাদের আগামী দিনে একসাথে এগোতে হবে। সেই একসাথে এগোনোর কাজটা বামপন্থীরাই করবে। আমরাই সেই সেতুবন্ধনের কাজ, মালা গাঁথার কাজটা আমরা করতে চাই। আগামী দিনে নিশ্চিতভাবে 26-এর নির্বাচনের আগে পটভূমিকা পাল্টাবে, রাজনীতির গতিপথ কোন দিকে যাবে সেটা সময় বলবে, কিন্তু আমাদের টার্গেট একদম পরিষ্কার, দিদি মোদির হাত থেকে এই দেশ রাজ্যকে বাঁচাতে হবে। একদম শেষ প্রশ্ন করতেই হবে, কারণ দর্শকরা অনেকে লিখবেন, আমি জানি এই প্রশ্ন। তোমাদের আসল প্রতিপক্ষ এই রাজ্যের ক্ষেত্রে বলবে কারা বলো তো, বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস? আরএসএস আমাদের এই রাজ্যে প্রধান প্রতিপক্ষ, আরএসএস। মানে ন্যারেটিভটা এখন বদলে গেল। না না না, আমরা তো বলছি আরএসএস এর দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। মোহন ভাগবতের দুর্গা যতদিন থাকবে ততদিন এই রাজ্যে বিজেপির অসুরবধ সম্ভব না। দুর্গার আশ্রয়ে অসুর আছে। আসলে আমাদের এই বাংলার মাটিতে কে? বিজেপি। এই বিজেপি তো আসলে অসুরের মুখে গান্ধীর ছবি বসিয়ে কলকাতায় পুজো করতে পেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে। এই কলকাতা শহরে কোনোদিন আপনি ভাবতে পেরেছেন অসুরের মুখে গান্ধীর ছবি থাকবে আর সেই দুর্গাপুজো হবে? পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, রক্ত, চটি, সেইটা দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেল হবে? আপনি কোনোদিন ভাবতে পেরেছেন ঈদ, মহরমের তাজিয়া দুর্গাপূজার ভাসান নিয়ে গোটা রাজ্য জুড়ে একের পর এক দাঙ্গা হবে? ধুলাগড়, বসিরহাট, কালিয়াচক, চন্দননগর, তেলেনীপাড়া, একের পর এক ঘটনা, শামশেরগঞ্জ, মালদা। আমরা বলছি এই হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। গঙ্গার রং লাল হলে পদ্মার রঙও লাল হবে। হিন্দু মুসলমানকে এক জায়গায় আনতে হবে, ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করতে হবে। যারা স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে, যারা ব্রিটিশদের দালালি করত, তাদের উত্তরসূরি যারা, তাদেরকে এই রাজনীতি থেকে দূরে ছড়ে ফেলতে হবে। তাহলে মহাশূন্য থেকে আটকাতে পারবে, তাই তো? মহাশূন্যে থাকা রাজনৈতিক দল এই রাজ্যের জন্য, এই দেশের জন্য এতটাই ভালো ভাবনা চিন্তা করতে পারে যে বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বলতে হয় যে বামপন্থী রাজনীতি দুর্বল হওয়া মানে দেশ ও সমাজের পক্ষে ক্ষতিকর। এই বামপন্থীরা দুর্বল হলে কি হতে পারে এই রাজ্যের মানুষ, দেশের মানুষ হাড়ে হাড়ে বুঝছে। পেট্রোল কিনতে হচ্ছে 150 টাকা, 100 টাকা, 120 টাকা, 130 টাকা, রান্নার গ্যাস 1000 টাকা, আলু পেঁয়াজের চালের দাম, ডালের দাম বাড়ছে, সর্ষের তেলের দাম বাড়ছে, প্রতিদিন এসএসসি প্রাইমারি টেট পরীক্ষাগুলো বন্ধ হচ্ছে, কলকারখানাগুলো বন্ধ হচ্ছে। লাল থাকলেই রাজ্যের মানুষ নিরাপদ থাকবে। আপনার হৃদয় বাম দিকে। আমরা আবেদন করব গোটা রাজ্যের মানুষকে, দেশের মানুষকে, যদি নিরাপদে থাকতে চান বামপথ ধরে চলুন, যদি ভালো থাকতে চান হৃদয়কে ভালোবাসুন, বামপথকে ভালোবাসুন। দারুণ বললে, অনেক ধন্যবাদ সৈকত তোমার সময়ের জন্য, অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন আমরা কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ পর্ব আপনাদের সামনে উপস্থাপনা করলাম, যেখানে 21শে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করলাম, এবং বামফ্রন্টের আগামী দিনে কি পরিকল্পনা সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। শেষ কথা আপনারা বলবেন, মানুষ বলবেন, আপনাদের অনুষ্ঠান। ভালো থাকবেন। অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।